হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি শুরু করবো? জি ম্যাম, আমরা শুরু করতে পারি ম্যাম। জি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনাইনা আরিফিন। আমি পার্ট টু ট্রেনিং হিসেবে আছি এমআর খান শিশু হসপিটাল। আমি গত 2026 জুলাইতে মিড টার্ম পাস করেছি। তো আজকে আমরা সেই মিড টার্ম এসিকিউ সলভ নেওয়ার চেষ্টা করবো। আমাদের গ্রুপ চারটা থাকে, চারটা গ্রুপের চারটা খাতায় আমরা আলাদা আলাদা করে লিখতে হয়। একটা গ্রুপে পাঁচটা করে কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের আবার ভিতরে আবার তিনটা স্টেম থাকে। তো আমরা শুরু করছি কোয়েশ্চেন ওয়ান দিয়ে। এবার আমাদের কোয়েশ্চেন এসেছিল কোয়েশ্চেন 1A: এ 3 year old weighing 3 kg term baby is brought with yellow discoloration of the skin up to the abdomen. The baby is exclusively breastfed, active and feeding well. So question ছিল, outline your approach to assessment of this neonate. Mention 3 risk factors for severe hyperbilirubinemia in the neonate. And explain why the early initiation and adequate breastfeeding is important in preventing significant neonatal jaundice. সো এখানে আমাদের অ্যাপ্রোচ টু অ্যাসেসমেন্ট যেহেতু বলেছে, সেজন্য আমাদের হিস্ট্রি, এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন তিনটাই আলোচনা করতে হবে। হিস্ট্রিতে আমরা নিব, আমরা এখানে কবে জন্ডিসটা শুরু হয়েছে এটা দেননি। সো আমরা ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল দুটাই চিন্তা করব। আর এটাকে আলাদা করার জন্য আমি এখানে সিভিআরটি দেখাচ্ছে আপ টু অ্যাবডোমেন। আপ টু অ্যাবডোমেন যেহেতু বলেছে, তার মানে সিভিআরটিটা একটু কম আর পেশেন্টটা অ্যাক্টিভ। সো আমরা প্যাথোলজিক্যালটা চিন্তা করবো না, তারপরে হিস্ট্রি নেওয়ার সময় সবকিছু কাভার করবো, যেমন gestational age, birth weight, age of appearance of jaundice, order of pregnancy of the mother, and history of jaundice in previous child, and any history of sibling death, blood grouping and RH typing of the both mother and baby. কারণ RH টাইপিং অথবা এবিও ইনকম্প্যাটিবিলিটি হতে পারে। আর এক্সামিনেশনে আমরা বাচ্চা লেথার্জি কিনা সেটা দেখবো। আর আদার অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, কোনো সেপসিসের ফিচার আছে কিনা, হেপাটোস্প্লেনোমেগালি, রিফ্লেক্স গুলা কেমন, তার অন্য আদার কোনো সিভিয়ারিটি আছে কিনা, যেমন কনভালশন বা রিজিডিটি, এগুলো আমরা এক্সামিনেশন দেখবো। আর যদি ইনভেস্টিগেশন করি, সেরাম বিলিরুবিন দেখবো, টোটাল বিলিরুবিন, ডিরেক্ট ইনডিরেক্ট বোথ ইনক্রিজ থাকতে পারে। ব্লাড গ্রুপিং এন্ড আরএইচ টাইপিং হচ্ছে দেখবো। সিবিসি পিবিএফ এ আমরা কোনো ফিচার অফ সেপসিস থাকতে পারে, ইনফেকশনের ফিচার ডাব্লিউবিসি বেশি থাকতে পারে, অথবা রেটিক হেমোলাইসিসের ফিচার আমরা পেরিফেরাল ব্লাড পেতে পারি। আর যদি হেমোলাইসিস থাকে, রেটিকুলোসাইট কাউন্টটা বেশি থাকবে। কোমস টেস্ট করতে পারি, এটা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে কোমস টেস্ট পজিটিভ হবে। আর এছাড়াও গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, এটাও মাথায় রাখতে হবে জন্ডিসের কারণ হিসেবে ইমিউনেট। এটাও আমাদের দেখতে হবে। আর আর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে তিনটা রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা বলতে পারি যে ইনক্রিজ বিলিরুবিন প্রোডাকশন। এটা কখন কখন হতে পারে? এবিও আরএইচ ইনকম্পিটিবিলিটি, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি, অথবা যদি কোনো হেমোলাইসিস হয়, অথবা পলিসাইথেমিয়া। আর এছাড়া আরো হতে পারে ইনক্রিজ ইন্টারহেপাটিক সার্কুলেশন। এটা কখন হবে? যখন ব্রেস্ট ফিডিংটা পুয়ার হবে, অথবা হিস্ট্রি অফ ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম, অথবা ডিহাইড্রেশন যদি থাকে। আর আরেকটা রিস্ক ফ্যাক্টর ইম্পেয়ার্ড বিলিরুবিন কনজুগেশন। যদি কনজুগেশন না হয়, তখন দেখা যাচ্ছে যে আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যেতে পারে। সো এখানে কজগুলো হাইপোথাইরয়েডিজম, প্রিম্যাচুরিটি, গিলবার্ট সিনড্রোম। আর আরেকটা কোয়েশ্চেন, যেটা থার্ড নাম্বার কোয়েশ্চেন, এটা চেয়েছিল যে ওয়াই আর্লি ইনিসিয়েশন অ্যান্ড অ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং ফর প্রিভেনশন অফ নিওনেটাল জন্ডিস ইজ ইম্পর্টেন্ট। সো এখানে আর্লি অ্যান্ড ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং যদি করা হয়, ফ্লুইড ইনটেক যদি বেশি থাকে, তার ডিহাইড্রেশন থাকে না, আর তার স্টুল প্যাসেজটাও বারবার হয়, সো বিলিরুবিন এক্সক্রিশনটা বেশি হয়, ইন্টারহেপাটিক সার্কুলেশনটা কমে যায়। এভাবে নিউনাটাল জন্ডিসকে প্রিভেন্ট করতে পারে বাই আর্লি ইনিসিয়েশন এন্ড অ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং। আর এরপরে 1B কোয়েশ্চেন যেটা ছিল, এটা a 5 year old boy was brought to the pediatric OPD by his mother with the complaints of difficulty in walking and frequent falls, which became progressive over the last 1 hour. On query, his mother reports that he has inability to climb stairs.
On examination, the child has enlarged calves and demonstrate a positive Gower sign. হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখানে ডায়াগনোসিস করার জন্য অনেকগুলো ক্লু আছে, যেমন হচ্ছে ডিফিকাল্টি ইন ওয়াকিং, ফ্রিকোয়েন্ট ফল, প্রোগ্রেসিভ ডিজিজটা প্রোগ্রেসিভ, ইনএবল টু ক্লাইম্ব স্টেয়ার্স, সিউটো হাইপারট্রফি অফ দ্য কাফ, আর পজিটিভ কার্স। এটা হচ্ছে লুসিনি মাসকুলার ডিস্ট্রফি বোঝাই যাচ্ছে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে শর্ট, ডিসক্রাইব ইন শর্ট দ্য আন্ডারলাইন জেনেটিক ডিফেক্ট রেসপন্সিবল ফর দিস ডিসঅর্ডার। সো এখানে কি হয়, এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এখানে এটা হচ্ছে ডিস্ট্রফিন জিনটার মিউটেশন হয়, যেটা XP21 লোকাসের হচ্ছে লোকেটেড। আর এই ডিস্ট্রফিন জিন হচ্ছে একটা সাইটোস্কেলেটন প্রোটিন, যেটা হচ্ছে মাসেলের সাইটোস্কেলেটন বা একটা স্ট্রাকচারকে মেনটেন করে। যখন কন্ট্রাকশন হয় মাসেল, তখন হচ্ছে মাসেল কন্ট্রাকশনের সময় যাতে মাসেল টিয়ার আপ হয়ে না যায়, সেটা হচ্ছে প্রিভেন্ট করে। সো এটা যদি না থাকে, তাহলে প্রোগ্রেসিভলি প্রক্সিমাল মাসেল উইকনেস হয়। আর থার্ড কোয়েশ্চেন হলো, এখানে আমরা ইম্পর্টেন্ট কি কি ফ্যামিলি হিস্ট্রি নিতে পারি। এটা যেহেতু এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, এখানে হচ্ছে ম্যাটারনাল সাইডে মেল রিলেটিভে আমাদের হচ্ছে এই টুশিলি মাসকুলার ডিস্ট্রফির একটা হিস্ট্রি থাকতে পারে, বা যেমন হচ্ছে ডিলাইড ওয়াকিং, প্রোগ্রেসিভ উইকনেস, কাফ এনলার্জমেন্ট, হুইল চেয়ার ডিপেন্ডেন্সি আর আর্লি ডেথ। আর অথবা হচ্ছে এটা 50, এটা হচ্ছে সিমিলার ইলনেস ব্রাদার্স আর কাজিনস এর মধ্যেও থাকতে পারে। যেহেতু এক্স লিঙ্ক রিসেসিভ, এটা হচ্ছে মেল টু মেল, মেল এফেক্টেড থাকবে, আর ফিমেল হচ্ছে ক্যারিয়ার থাকবে। আর ইনভেস্টিগেশন যদি বলি, কনফার্মেশনের জন্য আমরা হচ্ছে মলিকুলার অ্যানালাইসিস করি। আর এটা যদি আমাদের হাতে অ্যাভেলেবল না থাকে, তাহলে হচ্ছে আগে মেইনলি মাসেল বায়োপসি করা হতো। আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে 1C. A 10-year-old girl is brought to the hospital with polyuria, polydipsia, weight loss, fatigue over the past 3 weeks, and she developed vomiting, abdominal pain, and deep rapid breathing in the last 24 hours. On examination, she is lethargic, dehydrated, tachypnic with osmosis respiration, and has a fruity odor on her breath. So, এখানে পলিউরিয়া, পলিরিপসিয়া, ওয়েট লস, ফ্যাটিক, এইগুলা থেকে আমরা হচ্ছে বুঝতে পারতেছি এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ফিচার্স। আর হচ্ছে ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, র্যাপিড ব্রিদিং, কুশমল ব্রিদিং, ফ্রুটি অডর, এইসব থেকে আমরা হচ্ছে বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে কিটোঅ্যাসিডোসিসের টার্ন নিয়েছে। সো আমাদের ডায়াগনোসিস হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মোস্ট লাইকলি ডিউ টু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। Second question হচ্ছে, write down the investigations you want to diagnose the case with findings. So investigation with expected finding, আমরা হচ্ছে যদি RBS করি, তাহলে usually more than or equal to 11.1 millimole per liter হতে পারে, যেটা হচ্ছে 200 milligram per deciliter। আর ভেনাস ব্লাড পিএইচ যদি করি, এটা হবে less than 7.3, সেরাম বাইকার্বনেট less than 15 millimole per liter, দ্যাট মিনস এটা অ্যাসিডিস ইন্ডিকেট করছে। আর কিটোনেমিয়া আর কিটোনিউরিয়া আমরা পেতে পারি। আর এখানে বলেছে আউটলাইন অফ ম্যানেজমেন্ট। এখানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের আমরা যদি হচ্ছে ম্যানেজমেন্টটা বলি, ম্যানেজমেন্টটা হচ্ছে অনেক বড়, কিন্তু এখানে বলেছে আউটলাইন, তার মানে হচ্ছে যে জিস্ট পয়েন্টস গুলো আছে, সেখানে হচ্ছে আমার সবগুলা টাচ করে আসতে হবে। সো এখানে ফার্স্টেই আমরা হচ্ছে পেশেন্ট যখন একটা কিটোঅ্যাসিডোসিস নিয়ে আসে, আমরা ফার্স্টেই হচ্ছে কুইক ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে নেবো, যে ওর কি ডায়াবেটিসের আগে হিস্ট্রি ছিল কিনা, ওর ইনসুলিন আগে পেতো এখন হচ্ছে বন্ধ করেছে, অথবা হচ্ছে তার কনসিয়াসনেস লেভেলটা কেমন, স্টেট অফ ডিহাইড্রেশন, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ শক, এনি এভিডেন্স অফ ইনফেকশন, ওয়েট অফ দ্য চাইল্ড, সবকিছুই দরকার। আর ওয়েট অফ দ্য চাইল্ডও দরকার আমাদের হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে। তারপর হচ্ছে আমরা কিছু ব্লাড ইনভেস্টিগেশন করতে পারি, যেমন হচ্ছে সিবিসি, পিএফ, সিআরপি, ইউরিন ফর কিটোনস, ব্লাড ফর গ্লুকোজ, ইউরিন ক্রিয়েটিনিন, সেরাম, ব্লাড ফর সিএস, এপিজি, সেরাম ইলেকট্রোলাইট, এগুলা করতে পারি। তারপর হচ্ছে পেশেন্টকে আমাদের হচ্ছে দ্রুত রিসাসিটেট করতে হবে। পেশেন্ট যদি শকে থাকে, তাহলে হচ্ছে আমরা নর্মাল স্যালাইন দিয়ে রিসাসিটেট করবো। নর্মাল স্যালাইন 20 ml per কেজি বোলাস দিব। আর যদি শক না থাকে, কিন্তু 5%-এর বেশি যদি ডিহাইড্রেশন থাকে, তাহলে হচ্ছে আমি নর্মাল স্যালাইন দিব 10 ml per কেজি ওভার 1 hour। আর এছাড়াও শকের ক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টকে অক্সিজেন দিব, তারপর হচ্ছে এয়ার ABC ম্যানেজমেন্ট করবো।
আর আমরা ক্যাথেটার এনজি টিউব যদি রিকোয়ার হয় তাহলে দিতে পারি। আর ভাইটাল সাইন্স গুলো আমরা দেখতে পারি, যেমন পালস, বিপি, ব্লাড প্রেশার, পালস প্রেশার, সিআরটি, ইনটেক আউটপুট চার্ট, কনসাসনেস, ব্লাড গ্লুকোজ লেভেল, এগুলো। আর এনশিওর রিহাইড্রেশন অফ দ্য চাইল্ড। সো রিহাইড্রেশনের জন্য আমরা কি করতে পারি, আমাদের 2 দিনের ফ্লুইডটা ক্যালকুলেট করতে হবে। সো আমি ফার্স্টে অ্যামাউন্ট অফ এক্সিস্টিং ফ্লুইড ডেফিসিট, এটা আমি 10% ডিহাইড্রেশন রেখে 100 ml পার কেজি করে আমরা এটা ধরে নিব। এটার সাথে আমরা যোগ করব অ্যামাউন্ট অফ ডেইলি মেইনটেনেন্স ফ্লুইড ফর নেক্সট 24 আওয়ার্স। এই দুটা যোগ করব। আর মেইনটেনেন্স ফ্লুইড আমরা হটলি স্যাকার মেথডে করতে পারি, ক্যালকুলেট করতে পারি। যেমন প্রথম 10 কেজিতে 100 ml পার কেজি, তারপরে পরের 10 কেজিতে 50 ml পার কেজি, আর পরের 20 কেজির উপরে হলে আমরা 20 ml পার কেজি করে হিসাব করতে পারি। আর এছাড়াও আমরা অ্যাকর্ডিং টু এইজ আমরা ফ্লুইড রিকোয়ারমেন্টটা, মেইনটেনেন্স ফ্লুইডটা ক্যালকুলেট করতে পারি। যেমন যদি 1 বছরের নিচে হয় তাহলে 80 ml পার কেজি পার ডে। 1 থেকে 5 বছর হলে 70, 6 থেকে 9 বছর 60, 10 থেকে 14 বছর 50, আর যদি 15 বছরের উপরে হয় তাহলে 35 ml পার কেজি। সো এই দুইটা আমরা যোগ করে আমরা যে ফ্লুইডটা নর্মাল সেল বোলাস দিয়েছি ওইটা মাইনাস করে আমরা 2 দিনের ফ্লুইড ক্যালকুলেট করব। আর যখন পেশেন্ট রিহাইড্রেট হয়ে যাবে তখন আমরা ইনসুলিন শুরু করবো। এর আগে ইনসুলিন শুরু করা যাবে না। ইনসুলিন আমরা দিব 0.01 থেকে 0.05 থেকে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার আইভি। তারপর আমরা ফ্লুইডটা চেঞ্জ করব। ফ্লুইড আমরা নর্মাল স্যালাইন দিয়ে 2 দিন, 48 আওয়ার্স আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করব নর্মাল স্যালাইন দিয়ে। কিন্তু যখন ব্লাড গ্লুকোজ লেভেল 17 মিলিমোল পার লিটারের কম হয় তখন আমরা আইভি ফ্লুইডটা চেঞ্জ করব 5% লিবোস জুনিয়র। তারপর আমরা পটাশিয়াম স্টার্ট করব। আবার অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন দিতে পারি। আর এর সাথে সাথেই আমাদের ভাইটাল সাইন্স, ইনটেক আউটপুট চার্ট সবকিছু আবার দেখতে হবে। আর যদি পেশেন্টের সেরেব্রাল ইডিমা ফর্ম করে তাহলে আমরা সেটা ট্রিটমেন্ট দিব, যেমন ম্যানিটল দিতে পারি অথবা 3% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দিতে পারি। আর এরপরে লাস্টে আইভি ইনসুলিন যে আমরা দিচ্ছিলাম ওটা সাবকিউটিনিয়াস ইনসুলিনে আমরা কনভার্ট করব। আর এটা যখন 1 থেকে 2 ঘন্টা, মানে আইভি স্যালাইন স্টপ করার 1 থেকে 2 ঘন্টা আগে আমরা সাবকিউটিনিয়াস ইনসুলিনটা স্টার্ট করব, যেন রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া না হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন 1D. A 7-year-old boy, known case of congenital heart disease, came with the complaints of fever, headache, and weakness of right side of the body. He had cyanosis and a systolic murmur on precordium. What is the possible diagnosis? সো এখানে কনজেনিটাল হার্ট ডিজিজের একটা ক্লু আছে যে তার সায়ানোসিস আছে আর সিস্টোলিক মারমার। আমরা টফ, যেটা টেট্রালজি অফ ফ্যালট, এখানে ইজেকশন সিস্টোলিক মারমার পাই, সাথে সায়ানোসিস থাকে। সো এটা হবে টফ উইথ ব্রেইন অ্যাবসেস। ব্রেইন অ্যাবসেস কেন? কারণ ফিভার, এখানে ফিভার বলেছে। শুধু যদি হেডেক বা উইকনেস অফ দ্য রাইট সাইড অফ দ্য বডি হতো তাহলে আমরা স্ট্রোক বা এগুলো কিছু চিন্তা করতাম, কিন্তু যেহেতু ফিভার আছে সো আমরা এখানে ব্রেইন অ্যাবসেসটা চিন্তা করব। আর সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে মেনশন 3 আদার ইম্পর্টেন্ট হিস্ট্রি দ্যাট ইউড লাইক টু টেক টু রিচ দ্য ডায়াগনোসিস। সো আমরা এখানে হার্ট ডিজিজটার হিস্ট্রি নেওয়ার জন্য আমরা প্রথম থেকে জিজ্ঞেস করবো যে হার্ট ডিজিজটা কবে থেকে, তার সায়েন্টিস্ট এর আগে কখনো হয়েছে কিনা। তারপর এক্সামিনেশন, ক্লাবিং, ফেলিয়ার টু থ্রাইভ, এগুলো দেখবো। তারপর পেশেন্ট যখনই শ্বাসকষ্ট হয় স্কোয়াটিং পজিশনে চলে যায় কিনা এগুলো দেখবো। ইজি ফ্যাটিগেবিলিটি, ডিসনি অন এক্সারশন, এগুলো আমরা হিস্ট্রি নিব। তাছাড়াও যদি কোনো ইন্টারক্রেনিয়াল ইনভলভমেন্ট যদি থাকে, যেমন ভমিটিং, সিজার, অল্টার সেন্সোরিয়াম, ভিজুয়াল সিমটমস, রেজ ইন্টারক্রেনিয়াল প্রেশার সাইন্স, এগুলো দেখবো। তাছাড়াও আদার কোনো ইনফেকশনের হিস্ট্রি আছে কিনা, সোর্স আছে কিনা সেগুলো দেখবো, লাইক এয়ার ডিসচার্জ, সাইনোসাইটিস, ডেন্টাল ইনফেকশন, স্কিন ইনফেকশন, ডিউরেশন অফ ফিভার, টেকিং এনি অ্যান্টিবায়োটিক্স।
আর হচ্ছে যদি আমরা ইনভেস্টিগেশন বলি, এখানে বলেছে যে রাইট দ্য নেম অফ দ্য টু ইনভেস্টিগেশনস দ্যাট ইউ উইল সাজেস্ট ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। সো টফ আমরা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য ইকোকার্ডিওগ্রাফি করব, যে হার্ট লেশনটা কোথায়। এখানে হচ্ছে ইকোকার্ডিওগ্রাফিতে আমরা হচ্ছে পালমোনারি স্টেনোসিস, ভিএসডি, ওভাররিডিং অফ দ্য অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এগুলো পেতে পারি। আর আমরা যদি নিউরো ইমেজিং করি তাহলে হচ্ছে ব্রেন অ্যাক্সেসটা আমরা হচ্ছে দেখতে পারবো। ব্রেন অ্যাক্সেসে হচ্ছে আম, যদি আমরা সিটি স্ক্যান করি তাহলে হচ্ছে হাইপোডেন্স শ্যাডো পাবো, ইউনিফর্ম রিং এনহ্যান্সমেন্ট, আর মাঝে মাঝে মিড লাইন শিফটিংও পেতে পারি। The next question হচ্ছে question 1E. An 8-year-old boy presented with high color scanty micturition for last 3 days. He had history of skin infection about 4 weeks back. What is the professional diagnosis? So এখানে বলেছে 8 বছর বয়স, হাই কালার্ড ইউরিন অ্যান্ড স্ক্যান্টি মিকচুরেশন আর প্রিভিয়াস স্কিন ইনফেকশন। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু যে আমাদের আহ, আহ, আমাদের ইয়ে করে দেয় যে প্রফেশনাল ডায়াগনোসিস হবে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ফলোইং স্কিন ইনফেকশন। আর হচ্ছে এখানে বলেছে সেকেন্ড কোয়েশ্চেনটা, ফিজিক্যাল ফাইন্ডিংস, হোয়াট ফিজিক্যাল ফাইন্ডিংস ইউ উইল গেট, প্লিজ রাইট উইথ এক্সপ্লেনেশন। সো আমরা ফিজিক্যাল ফাইন্ডিংস এর সাথে সাথে এক্সপ্লেনেশনও দিতে হবে যে সেটা কেন হচ্ছে। যেমন এখানে আমরা অলিগুরিয়া আর স্ক্যান্টি মিকচুরেশন পাই ডিউ টু রিডিউস ব্লাড ফ্লো ইন দ্য গ্লোমেরুলাই, hematuria or high colored urine due to glomerular inflammation and passage of RBC in the urine, puffy face and edema due to accumulation of the fluid, hypertension due to intravascular volume overload. দেন আরো হচ্ছে যদি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে তাহলে আমরা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থোপনিয়া, ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, গ্যালোরিদম, লাং ক্রিপিটেশন এগুলো পেতে পারি। আর যদি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ডেভেলপ করে যায় তাহলে হচ্ছে রেস্টলেসনেস, সার্কুলেশন, অল্টার সেন্সোরিয়াম, কনভালশন, প্যাপিলোএডিমা এগুলো আমরা হচ্ছে পেতে পারি। Then next question হচ্ছে four important investigations with expected finding. So ফার্স্টে আমরা বলবো ইউরিনারি। ইউরিনারিতে আমরা হচ্ছে আরবিসি কাজ পাবো, আর হচ্ছে প্রোটিনুরিয়া পাবো মাইল্ড টু মডারেট। সেরাম স্ট্রেটি লেভেল যদি আমরা করি তাহলে হচ্ছে এটা লো পাবো। আর হচ্ছে যেহেতু স্কিন ইনফেকশন ছিল এটা, তাহলে এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এটা আমরা পেতে পারি। এখানে হচ্ছে এএসও টাইটারটা বেশি পাবো, অথবা এটা হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেনের মধ্যে অ্যান্টিডিএস ডিএনএ, অ্যান্টিডিএস বি এগুলো হচ্ছে পজিটিভ পেতে পারে। আর যদি হচ্ছে রেনাল ফাংশন বা ইলেকট্রোলাইট করি এগুলো হচ্ছে ইউরিন ক্রিয়েটিনিন এগুলো হচ্ছে বেশি থাকতে পারে। আর ইলেকট্রোলাইটের মধ্যে হাইপারক্যালেমিয়া থাকবে। দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 2A. An 8-month-old girl admitted with the complaints of swelling of the whole body for last 10 days. The baby was given formula feed in diluted form since second month of life. So what is the diagnosis? এখানে বলেছে যে 8 মাস বয়স, হোল বডি সোয়েলিং। আর একটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে ফর্মুলা ফিড, ডাইলুটেড ফর্মুলা ফিড সে পায় সেকেন্ড মান্থ অফ ওল্ড বয়স থেকে। সো ডায়াগনোসিস এখানে হবে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মোস্ট প্রবাবলি কোয়াশিয়রকর। যেহেতু এখানে ইডিমা বলেছে সো আমরা কোয়াশিয়রকরটা আগে চিন্তা করবো। দেন কোয়েশ্চেন ছিল আস্ক 3 questions টু ক্যালকুলেট ক্যালোরি ডেফিসিট। সো ক্যালোরি ডেফিসিটের জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমরা জিজ্ঞেস করতে পারি যে পেশেন্ট হচ্ছে ফর্মুলা ফিডের সাথে ব্রেস্ট ফিডিং নিচ্ছে কিনা, ব্রেস্ট ফিডিং এর সাথে আবার কমপ্লিমেন্টারি ফিডিং কি স্টার্ট করেছে কিনা, যদি নেয় সেটা হচ্ছে কত অ্যামাউন্টে নিচ্ছে, ফ্রিকোয়েন্সিটা কেমন। আর যখন হচ্ছে ফর্মুলা ফিডটা হচ্ছে আমরা হিস্ট্রি নিব সেখানে হচ্ছে এটা আমরা প্রিপারেশনের হিস্ট্রিটা নিব যে আমরা কতটুকু পানিতে কতটুকু ফর্মুলা ফিড দেওয়া হচ্ছে, এটা কি অ্যাডিকুয়েট নাকি ডাইলুটেড ফর্মে পাচ্ছে। মেইনলি কষের পরে হচ্ছে হিস্ট্রি থাকে এটা। আর যখন হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং এর হিস্ট্রি নিব তখন দেখা যাবে কষের পরের ক্ষেত্রে যে হচ্ছে ভাত বেশি খায়, মানে হচ্ছে কার্বোহাইড্রেটটা বেশি থাকে, প্রোটিন রিচ যে খাবারগুলা সেগুলো হচ্ছে ইনটেকটা কম থাকে, এটার হিস্ট্রিটা থাকে। সো এগুলো ক্যালকুলেট করে আমরা হচ্ছে ক্যালোরি ডেফিসিটটা আহ ইয়ে করতে পারি। আর হচ্ছে ক্যালোরি ডেফিসিট টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টটা পাওয়ার জন্য আমার হচ্ছে বাচ্চার ওয়েটটাও দেখতে হবে।
দেন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ফোর অ্যাসোসিয়েটেড কন্ডিশন। সো এখানে হচ্ছে আর কি কি কন্ডিশন থাকতে পারে, যেমন আমরা হচ্ছে টেন্সটিভ ম্যানেজমেন্ট যদি বলি তো ওখান থেকেই আমরা হচ্ছে এটার আহ, আহ, ইয়ে গুলা নিতে পারি, ট্রেড গুলা নিতে পারি, যেমন হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, শক, sepsis or other infection, anemia, and micronutrient deficiency. Then question 2b. এখানে কোয়েশ্চেনটা হচ্ছে a 7-year-old boy diagnosed case of snake bite presented with ptosis and dysarthria for last 2 hours. So describe the pathogenesis of neurotoxicity of snake bite in one sentence. এখানে হচ্ছে প্যাথোজেনেসিস আমরা যদি বলি, নিউরোটক্সিক ভেনম blocks neuromuscular transmission by inhibiting acetylcholine release or by blocking nicotinic acetylcholine receptors. এখানে হচ্ছে ডোজ যদি বলা হয়, এখানে ইরেসপেক্টিভ অফ এজ এন্ড সেক্স আমরা হচ্ছে 10 vials নিব, 10 vials অফ পলিভ্যালেন্ট অ্যান্টি ভেনম। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সো প্রিপারেশনের জন্য আমরা হচ্ছে 10 ml যে একটা ভায়াল 10 ml ডিস্টিল ওয়াটারের সাথে ডাইলুট করব। দেন এরকম করে 10 করে করে 10টা ভায়াল হলে টোটাল হবে 100 ml। এই 100 ml ফ্লুইড আবার হচ্ছে আমরা আইভি ফ্লুইডের সাথে আরো 100 ml আইভি ফ্লুইডের সাথে আমরা হচ্ছে ডাইলুট করব। এটা ডিএ, ডিএনএস অথবা নর্মাল স্যালাইন হতে পারে। এটা হচ্ছে টোটাল 200 ml হবে। সো অ্যাডমিনিস্টার করবো কিভাবে, এটা হচ্ছে আমরা 1 ঘন্টার মধ্যে আইভি দিয়ে দিব at 50 drops per minute। এর সাথে এটার পর যাতে রিয়াকশন যাতে না হয়, বা রিয়াকশন হলে আমরা যেন এটা কোপ আপ করতে পারি, সো আমাদের হাতে অ্যাড্রিনালিন, অক্সিজেন, ফ্লুইড এন্ড রিসাসিটেশন সবকিছুই আমার সাথে থাকতে হবে অ্যানাফাইল্যাক্সিসকে ট্রিট করার জন্য। নেক্সট আরেকটা কোয়েশ্চেন হচ্ছে a 15-year-old boy came to the neurology OPD with severe behavioral disorder for last few months. On query, he mentioned familial disharmony and thought of suicide, but requested not to disclose it to his parents. Then question হচ্ছে considering all ethical dilemmas described in the scenario of what will be your best moral decision, how will you handle this situation? So এখানে হচ্ছে একটা ডাইলেমা আছে। Dilemma in taking decision concerning confidentiality and duty to protect life. এখানে হচ্ছে পেশেন্টটা ডিসহারমোনি আছে, তার ফ্যামিলির ডিসহারমোনি আছে, সে হচ্ছে সুইসাইড অ্যাটেম্পটও করেছে আর থট করেছে। সো এটা হচ্ছে আহ, বাচ্চার জন্য একটা খুবই আহ, মানে ডেঞ্জার বলা যায়। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কনফিডেন্সিয়ালিটিটা ব্রেক করতে পারি। আমরা হচ্ছে পুরোপুরি প্রমিস করতে পারবো না যে আমি তোমার কথাগুলো তোমার প্যারেন্টসকে শেয়ার করবো না, কিন্তু তাকে হচ্ছে একটু কাউন্সিলিং করতে হবে, আর হচ্ছে তার প্যারেন্টসকেও ইনফর্ম করতে হবে যে হচ্ছে আপনার বাচ্চা এই সিচুয়েশন আছে এবং এইসব স্টেপ আছে। আর হচ্ছে প্রিন্সিপাল, এখানে হচ্ছে আমি যদি বাবা মাকে বলি, এটা হচ্ছে আমার দুইটা প্রিন্সিপাল হচ্ছে আমরা এখানে ইয়ে করতে পারি, যে বেনিফিশিয়ান্স এন্ড নন মেলিফিশিয়ান্স। বেনিফিশিয়ান্স মানে হচ্ছে পেশেন্টের স্বার্থে, পেশেন্টের বেনিফিটের স্বার্থে আমরা হচ্ছে এই কাজটা করছি। আর আর নন মেলিফিশিয়ান্স আমরা হচ্ছে পেশেন্টের কোনো হার্ম হতে দিব না। আর এখানে যদি আমি কনফিউশন, এখানে যদি আমি হচ্ছে বাচ্চার ইয়েটা প্যারেন্টসদেরকে বলি, তাহলে প্রিন্সিপাল যেটা ভায়োলেটেড হবে সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি আর অটোনমি। অটোনমি হচ্ছে পেশেন্ট তার নিজের জন্য যে ডিসিশনটা নিবে সেটা, আর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে ও এই জিনিসটা কাউকে বলতে চাচ্ছে না। সো এই দুইটা প্রিন্সিপাল ভায়োলেটেড হবে, কিন্তু এটা জাস্টিফাইড হবে যদি হচ্ছে দেয়ার ইজ এ রিস্ক অফ সেলফ হার্ম। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে an 8-year-old boy presented with restlessness, not remaining seated for more than 15 minutes in classroom and blurting out answer before the teacher finishes the question. What is the most likely diagnosis? Most likely diagnosis হচ্ছে ADHD, attention deficit hyperactivity disorder। আর যদি আরো আদার 3 সিমটম বলে, তাহলে হচ্ছে আমরা যে কোনো সিমটমই সাজিয়ে হচ্ছে তিনটা ভাগ করে লিখতে পারি, যেমন easily distracted by external stimuli, forgetful in daily activities, excessive talking, difficulty waiting for his or her turn, or intrudes on other, does not follow through on instruction and fails to complete task. দেন আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি, দুইটা ড্রাগ
ড্রাগের নাম দিতে বলেছে, সেটা হচ্ছে মিথাইলফেনিডেট অ্যান্ড অ্যাটোমোক্সেটিন। আর অ্যাসোসিয়েটেড প্রবলেম কি কি হতে পারে? এই পেশেন্টের ক্ষেত্রে অনেক প্রবলেমই হতে পারে, যেটা এটার মধ্যে হতে পারে ডিসিপ্লিন প্রবলেম, এনজাইটি, ডিপ্রেশন, রেভিলিয়াসনেস, অ্যাগ্রেসিভনেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। The next question হচ্ছে, a 4-year-old boy presented with swelling of both knee joint and palpable purpuric rashes for 5 days. What is the most likely diagnosis? এখানে হচ্ছে সোয়েলিং, নি জয়েন্টে সোয়েলিং আর হচ্ছে প্যালপেবল পারপুরা। এটা এটা আমরা হচ্ছে দেখে বলতে পারি যে এটা হচ্ছে হেনক্সনের পারপুরা। এখানে যদি এক্সামিনেশন ফাইন্ডিং আমরা বলি তাহলে আমরা কি কি পেতে পারি? প্যালপেবল পারপুরা, এখানে তো বলেছে প্যালপেবল পারপুরা থাকবে মেইনলি ওভার দা লোয়ার লিম্বস এন্ড বাটার্স, এটা হচ্ছে ওয়েস্ট ডাউন ডিস্ট্রিবিউশন থাকে। এছাড়া তার সাথে অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকতে পারে, জিআইটি ব্লিডিং থাকতে পারে, জয়েন্ট টেন্ডারনেস এন্ড সোয়েলিং থাকে। এছাড়া ইডিমা, হাইপারটেনশন, যদি হচ্ছে রেনাল ইনভলভমেন্ট থাকে তাহলে হচ্ছে এগুলো থাকতে পারে। এইচএসভি এর ক্ষেত্রে স্কিন ইনভলভমেন্ট হবে হচ্ছে 100%, গাট হচ্ছে গাট ইনভলভমেন্ট 80% কেসে থাকতে পারে, জয়েন্ট 75%, আর কিডনি হচ্ছে 30% কেসে ইনভলভমেন্ট থাকতে পারে। আর এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 ইনভেস্টিগেশনস উইথ ফাইন্ডিংস। সো এখানে হচ্ছে আমি যদি সিবিসি পিবিএফ করি তাহলে হচ্ছে আমি যে থ্রম্বোসাইটোপেনিয়াটা এক্সক্লুড করবো সিবিসি করে, আর ইউরিন আরি মানে এগুলো সব হচ্ছে এক্সক্লুশন করে করে আমরা হচ্ছে অন্য ডিজিজ গুলো এক্সক্লুশন করে আমরা হচ্ছে এইচএসপি কে দাঁড় করাতে পারি। আর এখানে ইউরিনারি যদি রেনাল ইনভলভমেন্ট হয়, ইউরিনারিতে আরবিসি কাস প্রোটিন এগুলো পেতে পারি। আর মোস্ট কনফার্মেটরি হচ্ছে স্কিন বায়োপসি, এখানে লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস পাবো উইথ আইজিএ ডিপোজিশন। এটা হচ্ছে হেনক্সমানের পারপুরা, এটা হচ্ছে স্মল ব্লাড ভেসেল ভাস্কুলাইটিস, যেটা হচ্ছে ইমিউন মিডিয়েটেড, সো এটাকে বলা হয় লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস উইথ ইমিউনোগ্লোবিন এ ডিপোজিশন। সো আমার হচ্ছে এই দুইটাই কোয়েশ্চেন ছিল, 1 and নাম্বার 2। আর আমার এই নেক্সট সেশনের নেক্সট পার্টও কন্ডাক্ট করবে হচ্ছে সাফিয়া শিরিন সুক্তি। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি ম্যাম। জি, আই এম ডক্টর শাফিন সেন শক্তি, মেডিকেল অফিসার, পার্ট ট্রেনিং হিসেবে আছি ডক্টর এমএনএম শিশু হসপিটাল। আমি কোশ্চেন সলভ সেশনের থার্ড এবং ফোর্থ দুইটা কোশ্চেন সলভ নিয়ে আমি এখন কন্ডাক্ট করবো। এখানে দুটা কোশ্চেনে টোটাল 5 5 10টা সাব কোশ্চেন থাকবে। ওকে, আমার কোশ্চেন নাম্বার 3 এর এ। Okay. আমার কোশ্চেনটা হলো, a 9-year-old boy came with sudden weakness of both lower limbs for 7 days. On examination, there is passive paralysis with aplasia of both lower limbs. Then প্রথম কোশ্চেনটা ছিল mention 3 differential diagnosis. কেউ কি বলতে পারবে যে differential diagnosis কি হতে পারে? এখানে acute passive paralysis এর 3টা differential diagnosis চেয়েছে। আর এটাতে ছিল ডায়াগনোসিস এর মার্ক ছিল। আনসার হলো গুলেনবার্গ সিনড্রোম, একুট ট্রান্সমিট মাইলাইটিস, একুট পোলিওমাইলাইটিস। সেকেন্ড কোশ্চেনটা ছিল
What clinical information would you like to elicit to differentiate them? মানে differentiation চেয়েছে এখানে tabulated form. টেবিল ফর্মে আপনাদের 4টা দিতে বলেছে, মার্কস ছিল 2। ওকে, আনসার আপনার 3টা, যেহেতু টেবিল ফর্মে চেয়েছে আমাকে টেবিল ফর্মে দিতে হবে। ফার্স্টে কোলেনফাই সিনড্রোম, ট্রান্সভার্স মাইলাইটিস, পোলিওমাইলাইটিস। আমি যেভাবে টিডি এনেছি একটার পর একটা, আমি ওভাবেই টেবিল ফর্ম সাজিয়েছি। ফার্স্ট হলো প্যারালাইসিস। কোলেনফাইতে বাইলেটারাল সিমেট্রিক্যাল অ্যাসেন্ডিং প্যারালাইসিস হবে। অ্যাসেন্ডিং, নিচ থেকে উপরে, ডিস্টাল মাসেল গুলো বেশি এফেক্টেড হবে দ্যান দ্য প্রক্সিমাল মাসেল। ট্রান্সভার্স মাইলাইটিস, এটা সাধারণত এখানে লোয়ার মোটর নিউরন ট্যাপ লেশন হবে, সাবসেকুয়েন্টলি পরে আপার মোটর নিউরন ট্যাপ লেশন। আর পোলিওমাইলাইটিস এর থাকবে অ্যাসিমেট্রিক, এখানে অ্যাসিমেট্রিক হবে এবং প্রক্সিমাল মাসেল গুলো ডিস্টাল মাসেলের থেকে বেশি এফেক্টেড হবে। আর সাইটোক্লেশন, কোলেনফাই সিম্পটম জিবিএস, যেটা জিবিএস আমরা এটা ডিমাইলিনেশন অফ দ্য পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভের যে মাইলিন শিট আছে, এটা ডিমাইলিনেশনের কারণে ডিবিএস টা হবে। আর ট্রান্সভার্স মাইলাইটিসে স্পাইনাল কর্ডের সেগমেন্টে যদি ইনফ্লামেশন হয় তখন ট্রান্সভার্স মাইলাইটিস। আর পোলিওমাইলাইটিসে আসবে এন্টেরোহর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড হতে পারে, বা মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই যদি ইনফ্লামেশন হয় তখন পোলিওমাইলাইটিস। এখানে সেন্সরি লস, জিবিএস এর সেন্সরি লসটা মিনিমাল হবে, ট্রান্সভার্স মাইলাইটিসে সেন্সরি লসটা প্রেজেন্ট হবে, সেন্সরি লস হবে উইথ ডিফিনিট কন্ডিশন। পোলিওমাইলাইটিসে কিন্তু সেন্সরি লস হবে। ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট, এখানে জিবিএস এ সাধারণত কমনলি এফেক্টেড হয় 7, 7, 9, 10, 11 and 12। ট্রান্সভার্স মাইলাইটিসে সাধারণত আনকমন ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে, আর পোলিওমাইলাইটিসে 9 এবং 10 এই দুইটা ইনভলভ থাকে। আর রেসপিরেটরি ইনভলভমেন্টে জিবিএস যেটা, এটাতে রেসপিরেটরি ইনভলভমেন্ট হবে, অনেক সময় লাইফ থ্রেটেনিং হয়ে যায়, আইসিইউ পর্যন্ত লাগতে যায়। ট্রান্সভার্স মাইলাইটিস ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে। আর পোলিওমাইলাইটিস, এটা বালবার এবং বালভোস্পাইনাল পোলিও যেটা, এটাতে প্রেজেন্ট থাকতে পারে, আর রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকতে পারে। আর অটোনমিক সিস্টেম আর ব্লাডার ডিসফাংশন, দুইটা পয়েন্ট একসাথে দিয়েছি আমি। অটোনমিক জিবিএস এ অটোনমিক সিস্টেম ইনভলভমেন্ট থাকতে পারে, যেমন ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে, টেম্পারেচার ফ্লাকচুয়েট করতে পারে, এক্সেসিভ সোয়েটিং হতে পারে, আর ব্লাডার ফাংশনটা নর্মাল থাকে। আর ট্রান্সভার্স মাইলাইটিস অটোনমিক মেবি প্রেজেন্ট, মানে অটোনমিক থাকতে পারে, ইনভলভমেন্ট থাকতে পারে, ব্লাডার ডিসফাংশন থাকে 10%। পোলিওতে অটোনমিক অ্যাবসেন্ট থাকে, ব্লাডার ডিসফাংশন প্রেজেন্ট, মানে ব্লাডার ডিসফাংশনটা প্রেজেন্ট। ওকে, এটা 3 এর 3rd নাম্বার কোশ্চেন, এটাতে 1.5 মার্ক ছিল। মেনশন ইনভেস্টিগেশন প্ল্যান টু কনফার্ম ডায়াগনোসিস। 3টার জন্য 3টা ইনভেস্টিগেশন বলছে ডায়াগনোসিসের জন্য। কি করতে পারি? জিবিএস এর জন্য আমরা সিএসএফ স্টাডি করতে পারি। সিএসএফ স্টাডি সাধারণত আফটার 1 উইক পরে এটা পজিটিভ আসতে পারে, সেল নর্মাল থাকবে, সাধারণত 10-এর কম। প্রোটিন অনেক ইনক্রিজ থাকবে 400 থেকে 500 মিলিগ্রাম পার ডেসিলিটারে। আর ইলেকট্রোমায়োগ্রাফি করতে পারি, ইএমজি বা কন্ডেনশন ভেলোসিটি, এটা সেকেন্ড উইকের পরে পজিটিভ আসবে, একটু ডিমিনালাইজেশনটা আমরা পেতে পারি। আর ট্রান্সভার্স মাইলাইটিসে এমআরআই স্পাইন করতে পারি। এমআরআই স্পাইন আপনার মাইল্ড ফুসিফর্ম কর্ড সোয়েলিং ওভার সেভারাল সেগমেন্ট, যেই সেগমেন্ট গুলোতে মাইল্ড ফুসিফর্ম কর্ড সোয়েলিং থাকবে। আর পোলিওমাইলাইটিসে আমরা স্টুল থেকে আইসোলেশন, ভাইরাসটা আইসোলেশন করতে পারি, এছাড়া পিসিআর এর মাধ্যমে আমরা পোলিওমাইলাইটিস ডায়াগনোস করতে পারি। তো আমার এখন বি নাম্বার কোশ্চেন, 3 বি। কোশ্চেনটা হলো, a 3-year-old child immunization given irregularly has not received any measles containing vaccine, ongoing measles outbreak in the community। একটা পেশেন্ট আসছে, 3 বছরের বাচ্চা, আউটপেশেন্ট ডিপার্টমেন্টে। মাদার রিপোর্ট করছে যে রুটিন ইমিউনাইজেশন গুলো পাচ্ছিল, কিন্তু ইরেগুলারই পাচ্ছিল। আমরা যখন ইমিউনাইজেশন কার্ডটা দেখি তখন দেখা যায় যে চাইল্ড ডিড নট এনি মিজলস কন্টেনিং ভ্যাকসিন। এখন আমরা কি করতে পারি? কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কেচ আপ ভ্যাকসিনেশন প্ল্যান ফর দিস চাইল্ড?
মানে আমরা কেচাপ ভ্যাকসিনেশনটা যেহেতু মিজেলস কন্টেনিং ভ্যাকসিনেশনটা পাইনি আর আমাদের এখন আউটব্রেক চলতেছে, তখন আমরা এটার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট এটা কেচাপ ভ্যাকসিনেশন প্ল্যান করতে পারি বাচ্চার জন্য। যেহেতু সে মিজেলস কন্টেনিং ভ্যাকসিনটা পাইনি, আমরা ইমিডিয়েট মিজেল কন্টেনিং ভ্যাকসিন 1 যেটা ইমিডিয়েটলি দিয়ে দিব, সাজেস্ট করবে। দেন গিভ মিজেলস কন্টেনিং ভ্যাকসিন 2 যেটা, এটা দিব ফার্স্টটা 4 উইকস ইন্টারভ্যাল, মানে 4 উইকস এর কমে দেওয়া যাবে, 4 উইকস বা 4 উইকস বেশি, এটাকে আমরা MCV2 টা দিব। আর সে যে ইপিআই স্কেজিউলে যে রেগুলার ভ্যাকসিনেশন পাচ্ছিল ওটার জন্য অ্যাডভাইস করে দিব, সে ওটা পাবে। দুই নাম্বারটা কোশ্চেন ছিল, ওয়াই ইজ ক্যাচআপ ভ্যাকসিনেশন ইম্পর্টেন্ট? কেন আমাদের এই ক্যাচআপ ভ্যাকসিনেশনটা ইম্পর্টেন্ট? যেহেতু আমাদের একটা আউটব্রেক চলতেছে, ভ্যাকসিনেশন মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 4টা কারণ বলতে পারছি। একটা হলো, আমি বলেছি যে যেহেতু মিজেলস আউটব্রেক চলতেছে, যেহেতু আনভ্যাকসিনেটেড বা হাই রিস্ক যেসব চাইল্ড থাকবে তাদের যেন মিজেলস না হয়, মিজেলস প্রিভেনশনের জন্য আমাদের এই ক্যাচআপ ভ্যাকসিনেশনটা ইম্পর্টেন্ট। আর তো আমরা ওয়ার্ডে তো কাজ করছি, দেখছি মিজেলস এর অনেক কমপ্লিকেশনে মর্টালিটি বেড়ে যাচ্ছে, অনেক বেশি কমপ্লিকেশন নিয়ে আসতেছে। হ্যাঁ, যেহেতু কমপ্লিকেশন গুলো রিডিউস করা যায়, এই কারণে আমরা ক্যাচআপ ভ্যাকসিনেশনটা ইম্পর্টেন্ট। আর যে মর্টালিটি, মিজেলস রিলেটেড মর্টালিটি, এটাকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনেশনটা ইম্পর্টেন্ট। আর 4 নাম্বারটা হলো যে আমরা ভ্যাকসিনেশনটা দিলে আমরা ট্রান্সমিশনটাকে লিমিট করতে পারছি, এবং যে কমিউনিটিতে আউটব্রেক হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। এই 4টা কারণ আমার কাছে মনে হয়েছে যে কেচাপ ভ্যাকসিনেশন ইম্পর্টেন্ট। ওকে, 3 নাম্বার থার্ড কোশ্চেন, 3-এর বিয়ে থার্ড কোশ্চেন, হোয়াট এডিশনাল মেজার শুড বি টেকেন ডিউরিং দিস ভিজিট? মানে সে যে আমার কাছে আসলো, আমরা ওই মুহূর্তে আমরা কি কি দিতে পারি, এডিশনাল মেজার দিতে পারি। ফার্স্টে একটা পেশেন্ট সিমটম নিয়ে আসলো আমার কাছে, মিজেলস মনে হচ্ছে, মিজেলস সিমটম, ফিভার, র্যাশ, রানি নজ, কনজাংটিভাইটিস। আমরা স্ক্রিনিং করতে পারি এই সিমটম গুলো আছে কিনা, বা কোনো এক্সপোজার হিস্ট্রি আছে কিনা। যদি এসব পজিটিভ পাই, আমরা তাকে আইসোলেশনের অ্যাডভাইস দিব, এবং তার ইমিউনাইজেশন রেকর্ডটা রিভিউ করব, এবং যদি কোনো ভ্যাকসিন মিস হয়ে থাকে, মিজেলস ভ্যাকসিন, আমরা প্ল্যান করব অল মিক্স ভ্যাকসিন গুলো, এবং আমরা অ্যাডভাইস করবো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। ভিটামিন এ আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে। আর 4 নাম্বার হলো প্রোভাইড হেলথ এডুকেশন টু দা মাদার, মানে আমাদের মাদারকে কিছু হেলথ এডুকেশন দিয়ে দিতে হবে রিগার্ডিং মিজেলস ট্রান্সমিশন, সিমটম, ভ্যাকসিনেশন এন্ড ইম্পর্টেন্স অফ ক্যাচআপ। মানে মা তো জানবে না যে মিজেলস কিভাবে ট্রান্সমিট হয়, সিমটম কি নিয়ে আসতে পারে। আর ভ্যাকসিনেশন অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে। ওকে, এটা হলো ভ্যাকসিনেশন নিয়ে আমার সেকেন্ড নাম্বার কোশ্চেন। এখন 3-এর সি, মানে থার্ড নাম্বার কোশ্চেনটা আসছে, এ 1-year-old child was brought to OPD with erythematous papules and pustules all over the body. হ্যাঁ, সে একটা 1 বছর বাচ্চা আউটডোরে আসছে, erythematous papules and pustules all over the body, এবং সে কমপ্লেন করছে ইন্টেন্স ইচিং স্পেশালি এট নাইট। সে অনেক কনভেনশনাল টপিক্যাল অয়েন্টমেন্ট দিয়েছি কিন্তু রেসপন্স করছে না। এখন আউটডোরে আসছে, এখন আপনার কাছে আসলো, আপনার ডায়াগনোসিস কি হতে পারে, কেউ কি বলতে পারবেন? ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? মাই ডায়াগনোসিস স্ক্যাবিস উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। যেহেতু এর মধ্যে স্ট্যাম্পলস আছে, ইন্টেন্স ইচিং স্পেশালি এট নাইট, এবং পাস্টিউল আছে, তাহলে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। সেকেন্ড, এটার সেকেন্ড কোশ্চেনটা ছিল প্যাথোফিজিওলজিটা জানতে চাচ্ছিল ফ্লোচার্টে। আমি ফ্লোচার্টে দিয়েছি প্যাথোফিজিওলজি, আপনি আপনার মতো করে লিখতে পারেন, আমি ফ্লোচার্টে তখন দিয়ে দিয়েছি। যে ক্লোজ স্কিন কন্ট্যাক্ট পারফরমেন্স এক্সপোজার, স্কিন কন্ট্যাক্টে যখন আসবে সার্কোপটিস স্কেবি ইনফেস্টেশন হবে। দেন যে মাইট গুলো বরস, এটা স্কিনের যে লেয়ার আছে স্ট্রেটাম কর্নিয়াম, সেইটাতে বরস হবে।
দেন এগস অ্যান্ড ফিকাল পেলেটস ডিপোজিট করবে। ডিপোজিট হলে এখানে একটা হাইপারসেনসিটিভ রিয়েকশন হবে, এটাকে দিলে হাইপারসেনসিটিভ রিয়েকশন। এই রিয়েকশনের কারণে সিভিয়ার নকটার্নাল কোলাইটিস হবে, রেফ্লুক্স এন্ড বোরোস হবে। বাচ্চা স্ক্রেচিং করবে, স্ক্রেচিং করে এক্সপ্লোরেশন হবে, আর সেকেন্ডে পাস্টেল মানে সেকেন্ডে পেটের ইনফেকশন হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে আসছে। এখন ট্রিটমেন্ট প্ল্যানটা কি, আউটলাইন দা ট্রিটমেন্ট প্ল্যান। তাতে আমার ছিল ফার্স্টে কাউন্সিলিং করবো ডিজিজ সম্পর্কে, যে এই বাচ্চা কোথা থেকে আসলো, বাসা বা পরিবার অন্য কারোর আছে কিনা, কাউন্সিলিং করতে হবে ডিজিজ প্রসেস এবং ট্রিটমেন্ট সম্পর্কে। যে এখানে অল ফ্যামিলি মেম্বার্স টুগেদার একসাথে ট্রিটমেন্ট করতে হবে। এবং স্পেসিফিক যে লোশনটা 5% পারমেথ্রিন ক্রিম, এটা হোল বডিতে লাগাতে হবে। হোল বডি লাগাতে হবে সাধারণত আমরা গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে লাগাতে বলি। এবং এটা লাগানোর পরে সাধারণত 12 ঘন্টা পরে আমরা রিপিট ওয়াশ আপ করবো। এবং এই ক্রিমটা আমরা 7 days পরে একই নিয়মে আবার অ্যাডভাইস করবো। এবং এই শুধু বাচ্চা ট্রিটমেন্ট করলে হবে না, একসাথে অল ফ্যামিলি মেম্বার্স টুগেদার ট্রিটমেন্ট করতে হবে। এবং যে ব্যবহার্য কাপড়, অল ইউজ ক্লোথ, বেডশিট সব ক্লিন করতে হবে, ওয়াশ অ্যান্ড ক্লিন উইথ হট ওয়াটার অ্যান্ড মেইনটেইন পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আর যেহেতু অনেক ইন্টেন্স ইচিং আছে, কারণ আমরা সেট্রিজিন দিতে পারি ওরালি 2.5 থেকে 5 মিলিগ্রাম পার ডে। আর এখানে যেহেতু একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক লাগবে। অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি এজিথ্রোমাইসিন 10 মিলিগ্রাম পার ডে ফর 5 to 7 days। তিনের সি কোশ্চেন শেষ। এখন আমাদের কোশ্চেন হবে তিনের ডি। কোশ্চেন অফ a 3-year-old boy presented with fever for 3 weeks, severe pallor and gum bleeding নিয়ে একটা বাচ্চা আসছে। এখন অন এক্সামিনেশন আমরা পেলাম ইএস অর্গানিজম। তাহলে এখানে আমাদের পজিটিভ হলো ফিভার আসছে ফর 3 weeks, সিভিয়ার পেলোর এন্ড গাম ব্লিডিং, অ্যানিমিয়া আছে, গাম ব্লিডিং, বিভিন্ন ম্যানিফেস্টেশন আছে। এক্সামিনেশনে আমরা পেলাম অর্গানিজম। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? যেহেতু ফিভার আছে, পেলোর, অ্যানিমিয়া আছে এবং থ্রম্বোস, গাম ব্লিডিং, প্যানসাইটোপেনিয়া, তাহলে আমাদের ডায়াগনোসিস হলো একুট লিউকেমিয়া। এখানে আমাদের ফিজিক্যাল ট্রেনিং করলাম কি কি সিভিয়ার পেলোর, ফিভার, ব্লিডিং ম্যানিফেস্টেশন, গাম ব্লিডিং, পেটে পার্কুরা নিয়ে আসতে পারে, অর্গানিজম হেপাটাইটিস বি পেতে পারে। এখন আমরা কি ইনভেস্টিগেশন প্ল্যান উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং, এখানে আমাদের ইনভেস্টিগেশন প্ল্যান জানতে চাই যে আপনি ফাইন্ডিং সহ আমরা কি কি প্ল্যান করতে পারি। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এনিমিয়া পাবো, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো, রোগীর নরমাল পেতে পারে, হাই পেতে পারে বা লো পেতে পারে, তিনটে পেতে পারে। এখানে ইম্পর্টেন্ট হলো পেরিফেরাল ব্লাড ক্লিপ, এখানে আমরা ব্লাড সেল প্রেজেন্ট পেতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট হলো বোন মেরো এক্সপ্রেশন বা বায়োপসি। এখানে বোন মেরোতে আমরা হাইপার সেলুলার মেরো পেতে পারি, সাথে ব্লাড সেল সাধারণত 25% এর বেশি বা 25% বা 25 এর বেশি হলে এটা ডায়াগনোস। এলডিএস টা ইনক্রিজ পেতে পারি। আদার্স যেমন আরো কিছু টেস্ট করতে পারি, যেমন ফ্লো সাইটোমেট্রি, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেসিস, জেনেটিক্স, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এগুলো লিকুইড সেল টাইপস ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আমরা এই টেস্ট গুলো করতে পারি। কোশ্চেন নাম্বার 3E এর কোশ্চেনটা হলো a 7-year-old girl presented with fever and history of painful swelling of both elbow and knee joint sequentially over 3 weeks. Elbow এবং knee joint painful swelling আছে, সাথে ফিভার আছে 3 সপ্তাহ। ও শর্ট 2 এক্সপেক্ট, তার একটা হিস্ট্রি আছে, শর্ট হিস্ট্রি আছে। অন এক্সামিনেশন ট্রাকিকার্ডিয়া সিস্টেম মেম্বার অফ দ্য এপেক্স, এটা ফাইন্ডিংস পেজ। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? কি হবে? এটা ফিভার আছে, পেনফুল সোয়েলিং বোথ এলবো এন্ড নি জয়েন্ট, ছোট হিস্ট্রি আছে। অন এক্সামিনেশন পেলাম ট্রাকিকার্ডিয়া সিস্টেম। যেহেতু মারমার পেয়েছে, আমাকে ডায়াগনোসিস রাখতে হবে একুট রিউমেটিক ফিভার উইথ কার্ডাইটিস। যেহেতু মারমার পেয়েছি মানে কার্ডাইটিস সিনড্রোম আছে।
এটা ডায়াগনোসিসের পরে আমাকে বলছে 3টা ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। মানে ইনভেস্টিগেশন চেয়েছে আমরা ফার্স্টে করতে পারি এসও টাইটার এভিডেন্স অফ রিসেন্ট হিস্টোগ্রাফিক্যাল ইনফেকশন, যেহেতু সোর থ্রোটের একটা হিস্ট্রি দিয়েছে আমরা এসও টাইটার রেস করতে পারি ও পজিটিভ সোয়াব দেখতে পারি। আর ইএসআর বা সিআরপি রেস পেতে পারি। ইকোকার্ডিওগ্রাফিতে এভিডেন্স অফ কার্ডিয়াক করতে পারি। আর ইসিজি করলে আমরা প্রলং পিআর ইন্টারভেল পাবো। আর এটার 3 নম্বর প্রশ্নটা হলো আউটলাইন দ্য ট্রিটমেন্টটা জানতে চাচ্ছে। ফার্স্টে আমরা কাউন্সিলিং করবো অ্যাবাউট দ্য ডিজিজ, প্রোগ্রেশন, প্রোগ্নোসিস, ট্রিটমেন্ট সব কিছু নিয়ে আমরা কাউন্সিলিং করবো। সাপোর্টিভ ট্রিটমেন্ট, বেড রেস্ট, আর যেটা এফেক্টেড জয়েন্ট পেইনফুল সোয়েলিং আছে ইনভলভমেন্ট অফ এফেক্টেড জয়েন্ট এন্ড ক্লোজ মনিটরিং তবে ফর দ্য কার্ডিয়াক। অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। ফার্স্টে সিঙ্গেল ইন্ট্রামাসকুলার বেনজাথিন পেনিসিলিন করতে হবে বা অর ফেনোক্সিমেথিল পেনিসিলিন। বেনজাথিন পেনিসিলিন সিঙ্গেল ডোজ, এটা সিঙ্গেল ডোজই পাবে। আর এছাড়া যদি আমরা ফেনোক্সিমেথিল পেনিসিলিন দিই তাহলে 6 আওয়ারলি ফর 10 days এবং 50 মিলিগ্রাম পার কেজি পার ডে। আর অ্যামোক্সিসিলিন 25 to 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, 8 আওয়ারলি 10 days এর জন্য। আর এখানে যেহেতু পলিআর্থ্রাইটিস আছে, কার্ডাইটিস আছে, এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিতে হবে, এসপিরিন এন্ড স্টেরয়েড। এসপিরিন যে পলিআর্থ্রাইটিস কার্ডাইটিস আছে, এসপিরিন আমরা দিব 25 to 50 মিলিগ্রাম করে দিব for 3 to 5 days, then 50 milligram for 3 weeks, then 25 milligram for 2 to 4 weeks. আর স্টেরয়েড প্রেডিসোলনটা দিতে পারি, এটা ফার্স্ট 2 মিলিগ্রাম করে দিব for 3 weeks, then followed by 1 milligram for 3 weeks, and then টেপারেট করবো। আর যদি হার্ট ফেইলিউর থাকে, আমরা হার্ট ফেইলিউর সাইন পাই তো ওটা ট্রিটমেন্ট করতে হবে। এন্ড লাস্ট অফ ফলোআপে রাখতে হবে, ফলোআপ করতে হবে। এখন 4 নাম্বার কোশ্চেন, আমার 3 এর 5টা কোশ্চেন শেষ। এখন কোশ্চেন 4 এর এ। এখানে 5টা কোশ্চেন ছিল, 5টাতে কোনো সাব ট্যাগ ছিল না, সাব কোশ্চেন ছিল না, সব 5 মার্ক করেছিল, সবগুলোতেই 5 টোটাল 25 মার্ক। ওকে, হাউ উইল ডিফারেন্সিয়েট বিটুইন ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচার এন্ড কনস্টিটিউশনাল ডিলে। কনস্টিটিউশনাল শর্ট স্ট্যাচার এবং ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচারের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করেছে এবং টেবুলেটেড ফর্ম বলে দিয়েছে, টেবিল ফর্মে করতে হবে। তাহলে টেবিল ফর্মে ডিফারেন্সিয়েশন ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচার এবং কনস্টিটিউশনাল ডিলে। ফ্যামিলি হিস্ট্রিতে সাধারণত যেহেতু ফ্যামিলিয়ার শর্ট প্যান্টস পাবো, আর এটাতে কনস্টিটিউশনাল ডিলেতে আমরা পিভটেড ডিলেট পাবো। গ্রোথ ভেলোসিটি দুইটাতে নর্মাল থাকবে। সাধারণত ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচার মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড হতে পারে, আর কনস্টিটিউশনাল ডিলেতে মেল প্রিডোমিনেন্ট হবে। বোনেস ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচারে নর্মাল থাকবে, বোনেসটা ক্রনোলজিক্যাল এজে ইকুয়াল থাকবে। আর কনস্টিটিউশনাল ডিলেতে বোনেসটা ক্রনোলজিক্যাল এজ থেকে লেস দেন থাকবে। ডিওয়ার্টি ফ্যামিলিয়ার শর্ট স্ট্যাচার নর্মাল থাকবে, আর কনস্টিটিউশনাল ডিলেতে ডিলেট হবে। ফাইনাল হাইটে শর্ট স্ট্যাচার শর্ট থাকবে কিন্তু টার্গেট হাইটের ভিতরে থাকবে। আর কনস্টিটিউশনাল ডিলেতে ফাইনাল হাইটে নর্মাল। Question 4B. কোশ্চেনটা ছিল, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ হেমাটোমেসিস এন্ড মেলানা ডিউ টু রাপচার স্পেশাল বেসিস। স্পেশাল বেসিসের কারণে যে হেমাটোমেসিস মেলানা হয়েছে, এরকম একটা পেশেন্ট এরকম নিয়ে আসলো, আমরা কিভাবে ম্যানেজ করবো। ফার্স্ট টাইম অ্যাসেস করবো এবিসি ম্যানেজমেন্ট। যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, স্যাচুরেশন কম থাকে, ডিপ অক্সিজেন, সাথে সাথে আমরা আইভি ক্যানুলা করবো এবং আইভি ফ্লুইড দিব। পেশেন্টের যেতে হেমাটোমেসিস মেলানা এনপিও রাখবো এবং ভাইটালস গুলো মনিটর করবো। পালস প্রেশার, পালস, হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলো মনিটর করবে এবং ইউরিন আউটপুটটা আমাদেরকে মনিটর করতে হবে। যদি অ্যাসেস করার পরে যদি পেশেন্ট মনে হচ্ছে যে শকে আছে, তখন আমরা সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট আইভি ফ্লুইড দিব এবং আমরা ব্লাড কিছু ইনভেস্টিগেশনের জন্য ব্লাড স্যাম্পলটা পাঠিয়ে দেব। যদি হিমোগ্লোবিন
আমাদের ইনভেস্টিগেশন পাওয়ার পর হিমোগ্লোবিন 7 এর কম থাকে, 7 গ্রাম পার ডেসিলিটার, তখন ব্লাড দিব। আর যদি ব্লিডিংটা আমাদের ব্লিডিং থাকে, একটা ব্লিডিং, তখন আমরা ভিটামিন কে দিতে পারি, বা প্লাস 20% প্লাজমা দিতে পারি। আর যদি প্লেটলেট কাউন্ট 50,000-এর কম চলে যায়, তখন প্লেটলেট ট্রান্সফিউশন দিতে পারি। আর যেহেতু একটা ব্লিডিং হচ্ছে, একটা ইনফেকশনের চান্স থাকতে পারে, আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি। আর আমরা ঔষধ একটা ট্রিটমেন্ট ড্রাগস দিতে পারি, সোমাটোস্টেটিন অ্যানালগ অক্টিওটাইডস। সবকিছু করার পরেও আমার ব্লিডিং কন্ট্রোল হলো না, তখন আমরা রিসেন্ট বেন লাইগেশনের দিকে যাবো, অর স্ক্লেরোথেরাপি এটা করবো, এন্ডোস্কোপি না। তবুও এন্ডোস্কোপি করার পরেও আমাদের ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, ব্লিডিং কন্টিনিউস, তখন আমরা করতে পারি বেলিং ট্যাম্পোনেট করতে পারি, অর সার্জারি, সার্জারি বা পদক্ষেপ করতে পারি। আর সবকিছুতেই সবকিছু করা শেষ, কিন্তু তখন ব্লিডিং বন্ধ হচ্ছে, তখন আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন, এক্সপেন্সিভ, হোমিওপ্যাথিক। আর তারপর ব্লিডিং বন্ধ হলো। এখন আমাদের ফার্দার যদি ব্লিডিং না হয়, তাহলে প্রিভেনশন নিতে হবে। সেটা আমরা করতে পারি প্রোপানল দিয়ে বা স্টেন্ট। কোশ্চেন শেষ, 5 মার্ক ছিল। কোশ্চেন সি, 4-এর সি, এটা ছিল একটা 4 বছরের বাচ্চার সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা নিয়ে আসছে, বলে দিয়েছে সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা। এখন এটা স্টেপ আপ ম্যানেজমেন্ট, স্টেপ কেয়ার ম্যানেজমেন্টটা জানতে চাচ্ছে। স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট এটা 5 বছর নিচে, আর এটা 6 থেকে 11 বছর। ওরা বলে দিয়েছে চিলড্রেনের এজ হলো 5 ইয়ার্স এর নিচে, মানে 4 ইয়ার, এবং বলে দিয়েছে ক্লাসিফিকেশন বলে দিয়েছে সিভিয়ার পারসিস্টেন্ট। আমি বোঝার স্বার্থে আমি সবগুলো নিয়ে আসছি। এখানে ইন্টারমিডিয়েট স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। ইন্টারমিডিয়েট শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, এটা কন্ট্রোলার, রিলিভার সাবাজিটা, এটাই। আর অল্টারনেট অপশন আছে কিছু, অল্টারনেট অপশন আমরা এটা দিয়েই করবো। মাইল্ড পারসিস্টেন্ট, তবে ইন্টারমিডিয়েট থেকে মাইল্ড পারসিস্টেন্ট কখন বলবো, যখন উইকে 2 দিনের বেশি, ইন্টারমিডিয়েট হলো 2 দিনের কম ডে টাইম সিমটম, আর নাইট টাইম সিমটম হলো মান্থলি 2 দিনের কম। আর মাইল্ড পারসিস্টেন্ট হলো 2 দিনের বেশি ডে টাইম থাকবে, আর মান্থলি 2 টাইমস এর নাইট সিমটম গুলো থাকবে, ওইটা হলো মাইল্ড পারসিস্টেন্ট। এটা থাকলে আমরা রিকমেন্ডেড হলো লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিয়ে শুরু করতে পারি, আর সাথে আমরা মন্টোলোপাস করতে পারি, সাথে রিলিভার হিসেবে সাবাটা ইউজ করতে পারি। আর দেন হলো মডারেট পারসিস্টেন্ট, মডারেট হলো উইকলি ডেইলি থাকবে, মডারেট পারসিস্টেন্ট যেটা ডে টাইমটা ডেইলি থাকবে, আর মান্থলি 1 টাইম, উইকলি থাকবে নাইট টাইমস। আর তারপরে এটাতে আমরা মিডিয়াম ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড থাকবে, আর অল্টারনেটিভ হলো লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড ডেইলি মন্টোলোপাস, সাথে স্টেপ 1। আর আমাদের চেয়েছিল সিভিয়ার পারসিস্টেন্ট, ওটা হলো কন্ট্রোলারটা, যেহেতু কন্ট্রোলার আমাদেরকে স্পেশালিস্ট অ্যাসেসমেন্টের জন্য রেফার করতে হবে। যেমন মানে কন্ট্রোলার যেটা মিডিয়াম ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড, এটা আমরা কন্টিনিউ করবো, এবং সাথে অ্যাডভাইস করবো, রেফার করে দেবো স্পেশালিস্ট যিনি আছেন ওনার কাছে। সাথে আমরা মন্টিলোপাস থেওফাইলিন খুলে দিতে পারি। সাথে যখন আমাদের সিমটম রিলিফ হয়ে যাবে, তখন আমরা স্টেপ ডাউন করতে পারবো। এখন 4-এর ডি, 4 নাম্বার 4-এর কোশ্চেনের ডি আনসারটা এখানে আসছে। রাইট ডাউন ডিফারেন্ট ডোমেইনস অফ ডেভেলপমেন্ট অফ অ্যান 18-month old child। এই ডেভেলপমেন্টের এজ ভিত্তিক ডেভেলপমেন্টাল ডোমেইন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা রিটেনেও আসে, এসিকিউ তে আসবে, এসবিএ তে আসবে, এবং আসবে এসবিএ তে থাকবে, এটা মিস দেওয়া যাবে। আমাদের 18-month old child এসেছিল যে এখানে কি কি ডোমেইন আছে, কয়টা ডোমেইন আছে? 6টা। গ্রস মোটর, ফাইন মোটর, হিয়ারিং, স্পিচ, ল্যাঙ্গুয়েজ, কগনিশন এন্ড সোশ্যাল বা সেলফ অটোনমি।
এখানে 18 মান্থ ওল্ড চাইল্ড দিয়েছে ক্রস মোটর। হ্যাঁ, ক্রস মোটর এটা তাহলে আমরা ওয়ার্কস এলোন স্টেডিলি, সেই স্টেডিলি ওয়ার্ক করতে পারবে, ফিট স্লাইটলি অ্যাপার্ট থাকতে পারে, আর সে ক্যান ওয়ার্ক ব্যাকওয়ার্ডস, টয় ক্যারি করতে পারবে, রেলিং হোল্ড করে সেই স্টেয়ার ক্লাইম্ব করতে পারবে। ওকে, এটা ক্রস মোটর গেল। ফাইন মোটর, ফাইন মোটর স্ক্রিবলিং উইথ পেন করতে পারবে, পেন্সিল পামার ক্যাপসটা হবে, তারপর হিলস টাওয়ার অফ 3 to 4 কিউবস, এবং তাকে যদি কোনো কিছু কাগজ দেওয়া যায়, বই বা বই, সে একসাথে 2+ পেজ এট এ টাইম টার্ন করতে পারে। হিয়ারিং, সে সিঙ্গেল কমান্ড ওবে করতে পারবে, স্পিচ সে 12-15টা ওয়ার্ড বলতে পারবে, এবং বিগিনস টু জয়েন 2 ওয়ার্ডস করতে পারবে, মানে 2টা ওয়ার্ড একসাথে সে জয়েন করতে পারে। কগনিশন, সে মাল্টিপল কাভার থেকে সে রিপিটেডলি টয় ফাইন্ড করে নিয়ে আসতে পারবে, এবং তাকে যদি কোনো তার বডি পার্ট দেখাতে বলে, সে 0.3 বডি পার্টস অন নিকোস্ট বললে সে করতে পারে, এবং সে প্রিটেন্ড টু প্লে। আর সোশ্যাল কি করবে, সেলফ সেলফ সে হোল্ড স্পোন অ্যান্ড ফিটস সেলফ, একা একা খেতে পারবে। ইমিডিয়েটস অ্যাক্টিভিটিস, মানে কোনো কিছু কপি করতে পারবে, বাচ্চারা যেমন ডাস্টিং, সুইপিং, এগুলো তার সামনে সে কপি করতে পারবে, এবং কিছু সে পয়েন্টিং করে কোনো জিনিস যদি তার লাগে সে পয়েন্টিং করে যায়। থিংস 5 পয়েন্ট, এগুলো ডোমেইনস ডিফারেন্ট। 6টা ক্রস মোটর, ফাইন মোটর, হিয়ারিং, স্পিচ, ল্যাঙ্গুয়েজ, কগ্নিশন এবং অটোনমি। এটা শেষ। Okay, এখন লাস্ট কোশ্চেন। এটা মানে একটা সিস্টেমিক কমপ্লেক্সন অফ ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম এমন একটা টপিক, ডাউন সিনড্রোম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এই টপিক থেকে আসে। আহ, গত সেশনেও দেখলাম যে ডাউন সিনড্রোম থেকে আসছে কোশ্চেন, ইনভেস্টিগেশন, তারপর কেরোটাইটিস আসছে, এবারও আসছে। এবার আসছে আমাদের সিস্টেম কমপ্লেক্সন। কি কি কমপ্লেক্সন থাকতে পারে ডাউন সিনড্রোম? কার্ডিয়াক থাকতে পারে, অনেক ইম্পর্টেন্ট, ভাইটাল। এপিক্যানাল ডিফেক্ট থাকতে পারে, পিএইচডি, পিডিএ, ডফ। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, যেমন ডিপ্রেশনের অ্যাপ্রেশিয়া, হার্সফ্যান্ড ডিজিজ, কনস্টিপেশন, সিলাইটিস, জ্বর। এন্ডোক্রাইন হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, অবেসিটি থাকতে পারে, গ্রোথ ডায়াবেটিস থাকতে পারে, গ্রোথ প্রবলেম থাকতে পারে। হেমাটোলজিক্যাল বা অনকোলজি, যেটা লিউকেমিয়া থাকতে পারে, মাইলর পলিপ্যাথিক ডিসঅর্ডার পারে। হাই এনটিতে রিকার্ডোটাইটিস মিডিয়া নিয়ে আসতে পারে, হিয়ারিং লস, ক্যাটারাক্ট, ফিডর, স্ট্রেবিসমাস। রেসপিরেটরি বা স্লিপ, রিকার্ড রেসপিরেটরি ইনফেকশন নিয়ে আসতে পারে, অবশ্যই স্লিপ এপনিয়া থাকতে পারে। ডেভেলপমেন্টাল কিছু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, ডেভেলপমেন্টাল ডিলে, সিজার, আর্লি অ্যালজাইমার ডিজিজ থাকতে পারে। মাস্কুলোস্কেলেটাল হাইপোটোনিয়া, অ্যাটলান্টোএক্সিয়াল ইনস্টেবিলিটি, জয়েন্ট ফ্লেক্সিবিলিটি থাকতে পারে। ফার্স্টে ইমিউনো বা ডেন্টাল স্কিন রিকারেন্ট স্কিন ইনফেকশন থাকতে পারে, পেরিওডন্টাল ডিজিজ, ডিলেড ডেন্টিশন নিয়ে আসতে পারে, ড্রাই স্কিন বা এক্সিমা থাকতে পারে। মোটামুটি সিস্টেম কমপ্লিকেশন এগুলোই। ডাউন সিনড্রোম আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, সলভ করতে হবে। প্রিনেটাল ডায়াগনোসিস একটা আছে, ডাউন সিনড্রোম করতে হবে। মোটামুটি আমার টপিক গুলো শেষ। 3 আর 4 কোশ্চেন ছিল। সবাইকে ধন্যবাদ। যতটুকু কনসাইজ করা যায় নিয়ে এসছি। থ্যাংক ইউ সবাইকে। ম্যাম, একটা মেসেজ এসেছে চ্যাট বক্সে, একটু যদি অ্যান্সার দিতেন আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে টফের পেশেন্টের নিউরো ইমেজিং এর ফাইন্ডিং। এটা আসলে নিউরো ইমেজিং টফের না, এটা হচ্ছে ব্রেন অ্যাবসেস এর ফাইন্ডিংটা আমি বলেছি। যে হচ্ছে আমরা যদি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি, যদি সিটি স্ক্যান করি তাহলে ওখানে হচ্ছে আমরা একটা হাইপোডেন্স এরিয়া পাবো। মানে হচ্ছে একটা কালো জায়গা পাবো, যেখানে হচ্ছে যে মানে পাস ফিল্ড একটা ক্যাভিটি পাবো আর কি।
আর মাঝে মাঝে হচ্ছে মিড লাইন শিফটিংটাও বোঝা যায়, যে মানে একদম মাঝখানে যে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ারটা সাদা সাদা মাঝখানে থাকার কথা, সেটা একটু ডেভিয়েশন থাকে। এখানে মিড লাইন শিফটিংও আমরা পেতে পারি। থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন আছে? যে সবাইকে অনেক ধন্যবাদ আজকের সেশনটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা তাহলে আজকের সেশনটা এখানে শেষ করছি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।